স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর ও পবিত্র বন্ধনগুলোর একটি। এই সম্পর্কের পবিত্রতা এত দৃঢ় যে এমনকি অশরীরী জীবনতা নষ্ট করতে পারে না। কিন্তু যখন এই সম্পর্কের ভেতরে ঢুকে পড়ে পরকীয়ার মতো ভয়ঙ্কর পাপ, তখনই ভেঙে পড়ে বিশ্বাস আর মুছে যায় ভালোবাসা। আজকের এই গল্প সেই ভয়াবহ পরকীয়ার অন্ধকার দিয়ে কারের মারাত্মক পরিণতি নিয়ে। তবে শুধু পরকীয়ার শাস্তিই নয়, গল্পে রয়েছে এক সুন্দরী নারীর প্রতি জিনের ভীতির আসক্তি। তার ভয়ানক ছায়া কেঁপে ওঠে একটি সংসার, ভেঙে যেতে বসে এক পবিত্র সম্পর্ক। তাহলে কি ভালোবাসার বাঁধন শেষ পর্যন্ত টিকে যাবে, নাকি অপরাধ আর অভিশাপ মিলিয়ে দেবে তাদের জীবন? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে নিয়ে যাবে এক রোমহর্ষক পরিণতির দিকে, যা আপনাকে একই সাথে চমকে দিবে এবং গভীর চিন্তায় ফেলবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতেই আমাদেরকে 2008 সালের দৃশ্য দেখানো হয়। রূপা এবং তার বান্ধবী মিলে গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর তারা একটা বড় বটগাছের নিচে এসে দাঁড়ায়। ওই সময় তারা বটগাছের নিচে অনেকগুলো মরা কাক পড়ে থাকতে দেখে, যা দেখে তারা প্রচণ্ড ভয় পায়। এরপরে আমাদেরকে 2024 সালের দৃশ্য অর্থাৎ বর্তমানের সিন দেখানো হয়। রূপা তার ভার্সিটির বন্ধু রিফাতকে বিয়ে করেছে। তাদের বিবাহিত জীবনের দীর্ঘ 8 বছরের সুখের সংসার। কিন্তু কিছুদিন যাবৎ রূপার আচার আচরণ একদম পাল্টে গেছে। সে আর আগের মতো রিফাতকে ভালোবাসে না, যার কারণে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। রূপার এমন অদ্ভুত আচরণে রিফাত সন্দেহ করে রূপা হয়তো অন্য কারোর সাথে পরকীয়ায় জড়িয়েছে। কিন্তু কার সাথে পরকীয়ায় জড়িয়েছে এটা রিফাত জানত না। এরপর আবারও ফ্ল্যাশব্যাকে 2016 সালের কাহিনী দেখানো হয়। বাবা মায়ের অমতেই রূপা আর রিফাত পালিয়ে বিয়ে করেছে। বাসায় এসে রূপা যখন তাদের এই বিয়ের কথা জানায়, তখন তার বাবা প্রচণ্ড রেগে যায়, কারণ এই রূপার সাথে সবুজ নামের একটা ছেলের অনেক আগে থেকে এঙ্গেজমেন্ট হয়ে আছে এবং তার সাথেই বিয়ের কথা চলছে। আর এখন আচমকা রূপার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত একা নেওয়ায় রূপার বাবা রূপার উপর ক্ষেপে যায় এবং সে রূপাকে বলে, তোর কি জন্মই হয়েছে আমাকে অপমান করার জন্য? তার মানে এর আগেও রূপা হয়তো এমন কিছু একটা করেছে যার কারণে তার বাবা অনেক অপমানিত হয়েছে। আর এই বিষয়টার উত্তর আমরা সামনে জানতে পারবো। রূপার বাবা তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটা ধারালো ছুরি এনে রূপাকে মারতে আসে। তখন রিফাত তাকে বাধা দেয়, আর ওই সময় প্রচণ্ড উত্তেজিত হয়ে রূপার বাবা স্ট্রোক করে ওখানেই মারা যায়। এরপর আবারও 2024 সালের দৃশ্য দেখানো হয়। রূপার একটা ছোট ভাই আছে, যার নাম হচ্ছে অর্ক। অর্ক মানসিকভাবে খুবই অসুস্থ। সে শুধুমাত্র রূপার সাথে কথা বলতে পছন্দ করে, অন্য কারোর সাথে সে কোনো কথা বলে না। যার কারণে রূপা মাঝে মধ্যে এসে অর্কর সাথে সময় কাটায় আর অর্ককে নিজের হাতে খাইয়ে দেয়। একদিন খাইয়ে দেওয়ার সময় অর্ক বারান্দায় চলে যায়। অর্ককে দেখে বাসার নিচে থাকা কুকুরটা খেউ খেউ করতে থাকে। রূপা তখন তার মাকে কুকুরটার কথা জিজ্ঞেস করলে তার মা তখন জানায় কুকুরটি পাশের বাড়ির, কিন্তু তারা বাড়িতে না থাকায় কুকুরটিকে আমাদের এখানে বেঁধে রেখে গেছে। অন্যদিকে রূপা মূলত কার সাথে পরকীয়া করছে এটা বের করার জন্য রিফাত একটা প্রাইভেট গোয়েন্দাকে হায়ার করে। এই গোয়েন্দার নাম হচ্ছে আরিফিন সাহেব। সে সুদীর্ঘ 22 বছর সিআইডিতে কাজ করেছে, যার কারণে গোয়েন্দাগিরিতে তার এখন অনেক অভিজ্ঞতা আছে। রিফাত যখন আরিফিনকে কাজ বুঝিয়ে দিতে চায়, তখন আরিফিন রিফাতকে থামিয়ে দেয় আর বলে, আপনি আমাকে ইমেইলে যেসব তথ্য দিয়েছেন, আমি সেই তথ্য অনুসারে অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আপনার স্ত্রী মূলত কার সাথে পরকীয়া করছে তার পরিচয়টা তো বের করতে যাচ্ছেন, তাই না? এরপর আরিফিন সাহেব তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে রিফাতকে দেয়। রিফাত ছবিগুলো দেখে পুরো হতভম্ব হয়ে যায়, কারণ ছবিতে সে দেখতে পায় রূপা কোনো একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে ডেট করছে। যে ছেলেটা ছিল রিফাতের ভার্সিটির বন্ধু রোহান। ভার্সিটিতে পড়া অবস্থাতেই একদিন রাতের বেলা রিফাত তার রূপা যখন প্রেম করছিল, তখন হঠাৎ করেই রোহান এসে রিফাতের সামনে রূপাকে প্রপোজ করছিল, যার কারণে রিফাতের সাথে রোহানের মারামারি পর্যন্ত হয়েছিল। আর এখন রিফাতের সন্দেহ হচ্ছে রূপা হয়তো রোহানের সাথে সম্পর্কে জড়িয়েছে। পরের দিন রিফাত রোহানের সাথে দেখা করে আর রোহানকে বলে, শেষমেশ তুই জিতে গেলি। রোহান বলে, আমি আবার কি জিতলাম? তখন রিফাত বলে, ইদানিং রূপার সাথে ভালোই প্রেম করে বেড়াচ্ছিস, তোদের একসাথে রেস্টুরেন্টেও দেখা যাচ্ছে, আমি সবকিছুই জানি। এটা শুনে রোহান বলে, তুই হয়তো জানিসই না যে আমার রিয়েল অ্যাসেটে বিজনেস আছে। রূপা মূলত আমার কোম্পানি থেকে একটা ফ্ল্যাট কিনেছে, এজন্য রূপার সাথে আমার কয়েকবার দেখা করতে হয়েছে।
তবে এখানে রিফাত রূপার এই ফ্ল্যাট কেনার কথা শুনে বেশ অবাক হয়, কারণ সে তো বুঝতে পারছিল না তাদের ফ্ল্যাট থাকা সত্ত্বেও রূপা কেন নতুন একটা ফ্ল্যাট কিনেছে। এরপর আমরা আসমা নামের একটা মেয়েকে দেখি। সে হচ্ছে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। সে তখন পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বত আরারাত নিয়ে ভিডিও বানাচ্ছিল। ওই সময় আরিফিন সাহেব দরজা কলিং বেল বাজায়। মূলত গোয়েন্দা আরিফিন আর এই ইউটিউবার আসমা হচ্ছে স্বামী স্ত্রী। আরিফিন বাসায় এসে তার স্ত্রীকে রিফাতের কেসটা সম্পর্কে জানায়, আর সে তার স্ত্রীকে বলে, আজকের এই কেসটা দেখতে সহজ মনে হলেও এর ভেতর অনেক রহস্য লুকিয়ে আছে। তবে কেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে রিফাত রূপাকে জিজ্ঞেস করে, তুমি নাকি রোহানের কাছ থেকে নতুন একটা ফ্ল্যাট কিনেছ? রূপা বলে, হ্যাঁ কিনেছি, কিন্তু তোমাকে কে বলল? তখন রিফাত বলে, আমি সব জানি। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে শোয়ার জন্য ওই ফ্ল্যাটটা কিনেছো, তাই না? রূপা রিফাতের এমন বাজে কথা শুনে খুবই রেগে যায়, আর তখন তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া লাগে। এক পর্যায়ে রূপা রিফাতকে আটকে রেখে বাইরে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় রূপার ছোট ভাই অর্ক ফল কাটার ছুরি দিয়ে নিজেই নিজের হাত কেটে ফেলেছে। আর ওইদিকে রূপাকে দেখা যায় সে একটা নাইট ক্লাবে এসে ফুর্তি করছে। নাইট ক্লাবে অনেকক্ষণ ফুর্তি করার পর রূপা তার কেনা নতুন ফ্ল্যাটে ঘুমাতে যায়। ওই সময় রোহানও সেখানে চলে আসে। রূপাকে একা পেয়ে সে রূপার সাথে ঘনিষ্ঠ হতে চায়, আর রিফাত তখন রূপার সেই নতুন ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিল এবং সে রূপাকে পাহারা দিচ্ছিল। রূপা যখন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে তখন সে গেটের সামনে রিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু রূপা রিফাতের সাথে কোনো ধরনের কথা না বলে সেখান থেকে চলে যায়। ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে একটি সাপ রিফাতের পায়ের কাছে দিয়ে চলে যায়। আচমকা এমন একটি সাপ দেখে রিফাতও খুব ভয় পেয়ে যায়। এরপর রিফাত ফ্ল্যাটে প্রবেশ করার জন্য বিল্ডিং এর ভেতরে যায়। সে মূলত দেখতে চাচ্ছিল এখানে রূপার সাথে কে ছিল। এরপর রিফাত যখন লিফট দিয়ে রূপার ফ্ল্যাটে ঢুকতে যাবে তখন সে লিফটের মধ্যে রোহানের ক্ষত বিক্ষত লাশ দেখতে পায়। লাশ দেখে রিফাত প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সাথে সাথে সে ফোন করে পুলিশকে খবরটি জানায়। আর সেই সাথে আরিফিন সাহেবকেও ফোন করে দ্রুত থানায় আসতে বলে। আরিফিন সাহেব তখন থানায় এসে রিফাতের সাথে দেখা করে। আর রিফাতকে জিজ্ঞেস করে রোহান কিভাবে মারা গেল। তখন রিফাত পুরো ঘটনাটি আরিফিন সাহেবকে খুলে বলে। সবকিছু শোনার পর আরিফিন সাহেব বলে, রোহানের মৃত্যুটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। যদি আপনি রোহানকে না মেরে থাকেন তাহলে দ্বিতীয় কোনো ব্যক্তি রোহানকে মেরেছে। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি রূপার প্রেমিক রোহান নয়, বরং তৃতীয় কোনো ব্যক্তি যে রোহানকে মেরেছে। এখন আমাদেরকে সেই লোককে খুঁজে বের করতে হবে যে রূপার আসল প্রেমিক। আর এরপর থেকে আরিফিন সাহেব রূপাকে ফলো করতে থাকে। একদিন আরিফিন সাহেব দেখতে পায় রূপা একটা আবাসিক হোটেলে এসেছে। সেখানে এসে সে একটা রুম বুক করে। এরপর রূপার রুমের চাবি নিয়ে লিফটের মধ্যে ওঠে। ওই সময় রূপাকে ফলো করতে করতে আরিফিন সাহেব লিফটের ভেতরে আসে। এরপর 7 নম্বর ফ্লোরে এসে আরিফিন সাহেব জানতে পারে রূপা 705 নম্বর রুমটা বুক করেছে। এরপর সে হোটেল বয়দের সাথে কথা বলে রূপার পাশের রুম 704 নম্বর রুমটা বুক করে। রুমে আরিফিন সাহেবের দেয়ালে কান পেতে রূপা ও তার বয়ফ্রেন্ডের কথোপকথন শোনার চেষ্টা করে, কিন্তু সে দেয়ালের ওপাশ থেকে শারীরিক সম্পর্কের বাজে শব্দগুলো শুনতে পায়, যার মধ্যে আরিফিন সাহেব এটা নিশ্চিত হয় যে রূপা হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করছে। আরিফিন তখন অপেক্ষা করতে থাকে কখন তারা রুম থেকে বের হবে, আর তৎক্ষণাৎ সে তাদের দুজনের ছবি তুলবে। আরিফিন অনেকক্ষণ তাদের জন্য অপেক্ষা করে, কিন্তু তাদের অবৈধ কার্যক্রম তখনও শেষ হয় না। এইভাবে আরিফিন সাহেব অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আর ওই সময় রূপা এবং তার বয়ফ্রেন্ড রুম থেকে বেরিয়ে যায়। এরপর আরিফিন সাহেব ঘুম থেকে উঠে মন খারাপ করে, কারণ আজকে যদি সে ঘুমিয়ে না পড়তো তাহলে অবশ্যই রূপার অবৈধ বয়ফ্রেন্ডকে হাতে নাতে ধরতে পারত। পরের দিন সকালে আরিফিন সাহেব সমস্ত ঘটনা তার স্ত্রীকে জানায়। তখন তার স্ত্রী বলে, রোহানকে যে মারলো তাকে কি পুলিশ খুঁজে বের করতে পেরেছে? আরিফিন তখন উত্তরে বলে, কোন ধরনের আলামত না থাকার কারণে পুলিশ এখনো খুনিকে ধরতে পারেনি। এরপর ফ্ল্যাশব্যাকে আবারও 2008 সালের কাহিনী দেখানো হয়। ওই দিন মরা কাকগুলো দেখার পর ভয় পেয়ে রূপা ও তার বান্ধবী একটা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়। ওই সময় বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তারপর রূপা ঘরের মধ্যে একটা কালো ছাগলকে দেখতে পায়, যা দেখে রূপা আরো বেশি ভয় পায়। এই জন্য সে ছাগলটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তারপরও ছাগলটি বারবার রূপাকে দেখতে থাকে। বিষয়টি খুবই ভয়ঙ্কর ছিল।
এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে। গভীর রাত করে বাড়ি ফিরায় রিফাত রূপার সাথে অনেক রাগারাগি করে আর রূপাকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন রূপা বলে, বন্ধুদের সাথে ছিলাম। এটা শুনে রিফাত বলে, কোন বন্ধু? আমি তো তোমার সব বন্ধুদের সাথে কথা বলছি, তারা সবাই বলছে তুমি তাদের সাথে ছিলে না। তখন রূপা বলে, আমি আমার নতুন বন্ধুর সাথে ছিলাম। এরপর রিফাত সেই নতুন বন্ধুর নাম জানতে চায়। তখন রূপা তার নাম বলে না। তখন রিফাত অনেকটাই ক্ষেপে যায় আর রূপাকে বলে, তুই একটা বেশ্যা, তুই অন্য পুরুষের সাথে মেলামেশা করিস। তখন রূপা তার অপকর্ম স্বীকার করে আর বলে, হ্যাঁ আমি অন্যদের সাথে এসব করি, আমার এসব করতে ভালো লাগে, আমি তাই করি। আর এসব শুনে রিফাত রূপাকে থাপ্পড় মারে। তখন রূপাও রিফাতকে মারতে থাকে আর সে তখন রিফাতকে বলে, আজ থেকে 3 মাস আগে তুমি তোমার অফিসের কলিগ ডালিয়ার সাথে বিজনেস ট্যুরে মালয়েশিয়ায় গিয়েছিলে। সেইটাতে বাহিরে অনেক বৃষ্টি পড়ছিল। সেখানে গিয়ে হোটেল রুমে তোমরা একে অপরের কাছাকাছি হয়েছিলে। তোমরা তোমাদের ঘনিষ্ঠতার সম্পর্ক এতটাই বাড়িয়েছিলে যে তোমরা অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়েছিলে। সারা রাত তোমরা একসাথে এক বিছানায় কাটিয়েছিলে। তোমরা যদি বন্ধু এতটা গভীরভাবে নোংরামি করতে পারো, তাহলে আমি কেন পারবো না? রূপার মুখ থেকে নিজের এই নষ্টামির খবর শুনে রিফাত একেবারে হতভম্ব হয়ে যায়, কারণ এই ঘটনাটি রিফাত এবং ডালিয়া ছাড়া আর কারোর জানার কথা ছিল না। রিফাত তখন রূপার কাছে অনেক ক্ষমা চাইতে থাকে, কিন্তু রূপা তার কোনো কথাই শুনে না। সে বাসা থেকে বের হয়ে যায়। তাই রিফাত এসে সরাসরি ডালিয়ার সাথে দেখা করে আর ডালিয়াকে জিজ্ঞাসা করে, তুই এতদিন পর ঘটনাটা কেন রূপাকে বলতে গেলি? তুই কি চাস? তুই কি ভেবেছিস এমনটা করলাম আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে? কখনোই না। আমি রূপাকে অনেক ভালোবাসি, তুই আমাদের সম্পর্ক কখনোই নষ্ট করতে পারবি না। এটা শুনে ডালিয়া অবাক হয়ে যায় আর বলে, সে রূপাকে কখনোই কোনো কিছু বলেনি। কিন্তু তারপরও রিফাত ডালিয়ার সাথে অনেক রাগারাগি করতে থাকে আর তখন ডালিয়া বিস্মিত হয়ে ভাবতে থাকে, রূপাকে তাহলে বিষয়টা কে জানালো। পরের দিন সকালবেলা রূপার মা পুরনো কিছু বের করে অর্ককে দেখায়। রূপার মা তখন রূপার ছবি বের করে আর বলে, দেখ তোর বোন ছোটবেলা দেখতে কত কিউট ছিল। তখন অর্ক রূপার ছবির দিকে তাকিয়ে বলে, রূপা আমার আপু না, রূপা আমার আম্মু। মানে অর্ক রূপাকে আম্মু বলে সম্বোধন করছে। এটা শোনা মাত্রই রূপার মা একদম অবাক হয়ে যায় আর সে অর্ককে বোঝানোর চেষ্টা করে সে হচ্ছে অর্কের আম্মু আর রূপা হলো তার বোন। কিন্তু তারপর অর্ক রূপাকে আম্মু বলে সম্বোধন করে। ব্যাপারটা রহস্যজনক লাগছে, তাই না? প্রশ্ন হচ্ছে অর্ক কেন এমনটা বলল, এর পেছনে কি আছে? সেটা জানার জন্য আমাদেরকে আবার 2008 সালের ঘটনায় নিয়ে যাওয়া হয়। ওই দিন রূপা এবং তার বান্ধবী যে পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে রূপাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তার কিছুদিন পরেই রূপা বুঝতে পারে তার গর্ভে সন্তান চলে এসেছে। এর ঠিক 10 মাস পরেই রূপা অর্ককে জন্ম দেয়। কিন্তু সেই পরিত্যক্ত বাড়িতে রূপার সাথে কি ঘটেছিল সেটা রূপা কিংবা তার পরিবারের কেউই বুঝতে পারে না। আর রূপার সাথে ভয়ঙ্কর ঘটনাটি রিফাতকে বিয়ে করার আগেই ঘটেছিল, অর্থাৎ কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক ছাড়াই রূপা অর্ককে জন্ম দিয়েছে। আর এই বিষয়টা নিয়ে রূপার বাবা মা রূপাকে ভুল বুঝতে থাকে আর তারা ভাবতে থাকে রূপা হয়তো কারোর সাথেই শারীরিক চাহিদা মেটাতে গিয়ে এমনটা ঘটিয়েছে। তাই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আর পরিবারের সম্মান বাঁচাতে অর্ককে রূপার মা নিজের ছেলে হিসেবে পরিচিত করে। এরপর সিন আবারও বর্তমানে আসে। রিফাতের ধারণা ডালিয়া তাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছে। এর জন্য সে আরিফিনকে ডালিয়াকেও ফলো করতে বলে। রিফাতের কথা মতো আরিফিন ডালিয়াকে ফলো করতে করতে একটা রেস্টুরেন্টে চলে আসে। আরিফিনের সাথে তার স্ত্রী আসমাও ছিল। ওই সময় সেখানে ডালিয়ার সাথে দেখা করতে রূপা আসে। মূলত ডালিয়া রূপাকে রেস্টুরেন্টে ডেকেছিল কথা বলার জন্য। রূপা তখন ডালিয়ার কাছে রেস্টুরেন্টে ডাকার কারণ জানতে চায়। তখন ডালিয়া বলে, তুমি কেন রিফাতকে মিথ্যে বলেছ? আমি তো তোমাকে কিছুই বলিনি। তখন রূপা বলে, আমি রিফাতকে যা ইচ্ছে তাই বলবো, তাতে তোমার কি? এটা বলে সে ডালিয়ার গায়ে পানি ঢেলে দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়াটা হাতাহাতিতে চলে যায়। তখন রেস্টুরেন্টের স্টাফরা এসে তাদের ঝগড়া থামিয়ে দেয়। আর এই পুরো বিষয়টা দূর থেকে আরিফিন সাহেব নজরে রাখছিল। ঝগড়া শেষে রূপা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলা পুলিশ একটা গাড়ি উদ্ধার করে, যে গাড়ি থেকে নগ্ন অবস্থায় ডালিয়ার লাশ পাওয়া যায়। পুলিশ এবারও বুঝতে পারে না কি বা কারা ডালিয়াকে এভাবে হত্যা করেছে। রোহানের মৃত্যুর পর ডালিয়ার মৃত্যুটাও রহস্যের বেড়াজালে আটকে থাকে। পুলিশ কোনো কিছুই খুঁজে বের করতে পারে না। আরিফিন সাহেব তখন সন্দেহ করে হয়তো রূপাকে অপমান করার কারণে রূপার বয়ফ্রেন্ড ডালিয়াকে হত্যা করেছে। কিন্তু রূপার সেই প্রেমিকটা কে, যে কিনা এত কিছু করছে, এটাই তারা ভেবে পায় না। পরের দিন রূপা অর্ককে দেখতে আসে। তখন রূপার মা রূপাকে জানায় অর্ক সব সত্যি জেনে গেছে।
এটা শোনার পর রূপা তার মাকে বলে, অবাক হওয়ার কিছুই নেই। একদিন না একদিন তো অর্ক সবকিছু জানতেই পারত। আর অর্ক এখন থেকে আমার সাথে আমার নতুন ফ্ল্যাটে থাকবে। তারপর সে অর্ককে বলে, এখন থেকে তুমি আমার সাথে থাকবা, দেখবা আমার সাথে থাকলে তোমার অনেক ভালো লাগবে। আমি আর তুমি তোমার পছন্দের গেমস খেলবো, সবসময় তোমাকে সময় দিব। কিন্তু অর্ক কোনো কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। এরপর রূপা তার সই করা ডিভোর্স লেটারটি রিফাতকে দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়, কারণ সে এখন থেকে অর্ককে নিয়ে নতুন ফ্ল্যাটে থাকবে। ডিভোর্স লেটারটি হাতে নিয়ে রিফাত অনেক কান্না করতে থাকে, কারণ সে রূপাকে প্রচণ্ড ভালোবাসে আর বাকি জীবনটা সে শুধুমাত্র রূপার সাথেই কাটাতে চায়। কষ্ট সহ্য করতে না পেরে সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। ঠিক ওই সময় আরিফিন রিফাতকে ফোন করে আর বলে, রূপা আজকেও 7 তলার একটা হোটেল বুক করেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হয়তো আজকে আমরা রূপার সেই প্রেমিকের পরিচয় উদ্ঘাটন করতে পারবো। কিন্তু রিফাত অতিরিক্ত নেশা করার কারণে হোটেল আসতে ব্যর্থ হয়। আর ওইদিকে আরিফিন সাহেব হোটেল রিফাতের জন্য অপেক্ষা করছে। ছাদে উঠে সিগারেট ধরানোর জন্য সে একটা লোকের সাথে লাইটার চায়। লোকটি তখন আরিফিনকে লাইটার দেয়। আর ঠিক সেই মুহূর্তে সিন শিফট হয়ে সকালবেলা চলে আসে। গতকাল রাতেই আরিফিন সাহেব হোটেলের ছাদে মারা গিয়েছে, কিন্তু কে মেরেছে আর কিভাবেই বা মেরেছে সেটা বাকি 2 খুনের মতো রহস্য রয়ে গেছে। আরিফিনের স্ত্রী নিজ হাতে আরিফিনকে শেষ গোসল করিয়ে দেয়। এইদিকে রূপা তার সব কাপড় চোপড় গুছিয়ে নেয় আর রিফাতকে বলে ডিভোর্স পেপারে সাইন করে ঠিক সময় পাঠিয়ে দিতে। তখন রিফাত বলে, তুমি যদি তোমার নতুন বয়ফ্রেন্ডের সাথে সুখে থাকতে পারো তাহলে আমি তোমাকে আটকাবো না, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিব, তুমি এই নিয়ে চিন্তা করো না। এরপর আরিফিনের স্ত্রী আসে রিফাতের সাথে কথা বলতে। সে রিফাতকে বলে, রূপার বয়ফ্রেন্ডটাকে, তাকে নিয়ে কেন এত রহস্য? তখন রিফাত হাসতে হাসতে বলে, সেটা জানতে পারলে আমি একটু শান্তিতে মরতে পারতাম। এদিকে রূপা তার মায়ের বাসায় আসে আর অর্কের সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে অর্ককে বলে, চলো এখন থেকে আমরা নতুন বাসায় থাকবো, আমরা অনেক মজা করব। তখন অর্ক বলে, আমি তোমার সাথে যাব না, আব্বু ভালো না, আর তুমিও আব্বুর সাথে যেও না। আব্বু ভালো নেই এই কথা শুনে রূপা প্রচণ্ড রেগে যায় আর পেছন থেকে অর্কের মুখ চেপে ধরে, যার কারণে দম বন্ধ হয়ে অর্ক সেখানেই মারা যায়। মাহি নিজের সন্তানকে এত ভয়ঙ্করভাবে খুন করে রূপা কান্না করতে থাকে। যদি সে কান্নাই করবে তাহলে সে কেন খুন করলো? তাহলে কি সে ইচ্ছাকৃতভাবে কাজটি করেনি, নাকি কাজটি সে ভুলবশত করেছে? এর সকল উত্তর আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে দেখা যায় আসমা আরিফিন হত্যার রহস্য বের করতে রোহান, ডালি আর আরিফিনের ময়নাতদন্তের রিপোর্টগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। ঘাটাঘাটির এক পর্যায়ে সে খেয়াল করে মৃত্যুর পর হত্যাকারী প্রতিটি লাশের বুকে উল্টো করে ইউ লিখে দিয়েছে। কি কারণে হত্যাকারী লাশের বুকে ইউ লিখে দিয়েছে এটা জানার জন্য আসমা আরও রিসার্চ করতে শুরু করে। পরের দিন সন্ধ্যায় রূপা রিফাতকে ফোন করে আর বলে, রিফাত তুমি কেন এত তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করেছো? এখন তো আমাকে নিয়ে চলে যাবে, আমি তো চাইনি ওর সাথে যেতে, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তখন রিফাত বলে, কে তোমাকে নিয়ে যাবে? আমাকে বলো, একবার শুধু নামটা বলো, আমি ওকে একদম খুন করে ফেলবো। তখন রূপা রিফাতকে একটা জায়গার লোকেশন দেয়। সাথে সাথে রিফাত গাড়ি নিয়ে রূপার কাছে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে আসমা, রুহান, ডালিয়া আর আরিফিনের মৃত্যুর রহস্য বের করে ফেলে। হত্যার রহস্য জানার জন্য সে বারবার রিফাতকে ফোন করতে থাকে, কিন্তু ফোনে রিফাতকে না পেয়ে সে রিফাতকে একটা ভয়েস মেসেজ পাঠায়। সেখানে আসমা বলে, আমি রিসার্চ করে পেয়েছি তুরস্কে আরাত নামে একটা রহস্যময় পর্বত আছে, যেখানে বেশ কয়েকবার কিছু মানুষকে জিনরা হত্যা করে বুকে উল্টো ইউ লিখে দিত। এরপর সেই জিনগুলো মৃত মানুষদেরকে তাদের জগতে নিয়ে যেত, আর এই জন্য ভালো জিনরা মানুষ হত্যাকারী জিনদেরকে তাদের দল থেকে বের করে দেয়, যার কারণে খারাপ জিনরা ইবলিশের পূজারী হয় আর পৃথিবীতে এসে বিভিন্নভাবে মানুষকে শয়তানের পূজারী বানায়। আর তুমি এখন রূপার যে বয়ফ্রেন্ডের খোঁজ করছো সে আসলে মানুষ না, সে হচ্ছে আরাত পর্বত থেকে আসা কোনো খারাপ জিন, যে রূপাকে সম্মিলিত করে এসব কিছু করিয়েছে। আর এখন হয়তো ওই জিনটা রূপাকে তার জগতে নিয়ে যাচ্ছে। মোবাইলের চার্জ না থাকার কারণে রিফাতের ফোনটা বন্ধ হয়ে যায়, যার কারণে সে আসমার পাঠানো ভয়েস মেসেজটা শুনতে পায় না। এদিকে দেখা যায় রিফাত রূপার দেয়া সেই ঠিকানায় এসে পৌঁছায়। সেখানে নির্জন একটা ঘরে সে একটা কালো বিড়ালকে দেখতে পায়, পাশে মাটিতে পড়েছিল রূপা। ঠিক ওই সময় পেছন থেকে শয়তানের অনুসারী সেই জিনটা মানুষের রূপে রিফাতের সামনে আসে, আর সেই খারাপ জিনটার সাথে সাথেই রিফাতকেও সম্মিলিত করে ফেলে। এরপর সে রিফাতকে বলে, তুমি যেহেতু রূপার স্বামী, তাই মৃত্যুর আগে তোমার সবকিছু জানা দরকার।
আমি ইবলিশের অনুসারী জিন। আমি পৃথিবীতে যে কোনো কিছু রূপে ধরতে পারি। মানুষ, কাক, কুকুর, বিড়াল, সাপ, ছাগল এর সবকিছুই আমার আয়ত্তে। আমি প্রথম দিনেই গ্রামের সেই পরিত্যক্ত বাড়িতে রূপাকে দেখেই তার প্রেমে পড়ে যাই। আর তাকে বেহুঁশ করে ওই পরিত্যক্ত বাড়িতে তার সাথে শারীরিক সম্পর্ক করি। যার কারণে রূপার পেটে আমার সন্তানের জন্ম হয়। আর আমি এই খারাপ কাজের জন্য ভালো জিনরা আমাকে ভয়ঙ্কর শাস্তি দেয়। আমি রূপার সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না। আমি দুর্বল হয়ে পড়ি, কিন্তু রূপাকে পাওয়ার আশায় আমি আমার পরকাল শেষ করে ফেলি। আমি খারাপ জিনদের সাথে মিশতে থাকি। তারা আমাকে প্রচণ্ড শক্তি দেয়। আমি রূপাকে আবার আমার জগতে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত হই। কিন্তু এর মধ্যে রূপা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর যারা এই পবিত্র বন্ধনের পবিত্রতা রক্ষা করে, তাদেরকে আমার দখলে আনা কখনোই সম্ভব না। কিন্তু যেদিন তুমি ডালিয়ার সাথে শারীরিক সম্পর্ক করেছ, সেদিন আমার জীবনের সবচেয়ে বড় সুযোগটা চলে আসে। তোমাদের পবিত্র সম্পর্ক সেদিনই ভেঙে যায়। আর আমি রূপাকে বশ করতে সক্ষম হই। তবে আমি রূপাকে সবসময় প্রোটেক্ট করেছি। রোহান রূপার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, এর জন্য আমি রোহানকে হত্যা করেছি। ডালিয়াও রূপাকে অপমান করেছিল, তাই আমি তাকে মেরে দিয়েছি। রূপাকে আমি প্রচণ্ড শারীরিক সুখ দিয়েছি, যা কোনো সাধারণ মানুষের পক্ষেই সম্ভব না। রূপাকে আমি যখন আদর করতাম, তখন আমার খুব ভালো লাগতো। তাই যারা এই সময়গুলো নষ্ট করতে চাইতো, তাদেরকে আমি মেরেছি। আরিফিনও সেটাই করেছিল, তাই আমি আরিফিনকেও হত্যা করেছি। শুধু সরাতে পারিনি তোমাকে। তুমি রূপার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়, আমি তোমাকে মারতে পারিনি। আর এখন তোমরা পবিত্র বন্ধনে আবদ্ধ নাও। তোমরা ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছ। স্বামী স্ত্রী যখন একে অপরকে তালাক দেয়, তখন আমাদের সর্দার ইবলিশ সবচেয়ে বেশি খুশি হয়। তাই এখন তোমাদের সময় শেষ। আমি পৃথিবীতে সবকিছু রূপ ধারণ করতে পারলেও আমার আসল রূপ ধারণ করতে পারবো না। কিন্তু আমার কাছে আমার আসল রূপ ভীষণ প্রিয়। আমি এখন পর্যন্ত রূপাকে আমার আসল রূপ দেখাতে পারিনি। রূপাকে আমি আমার আসল রূপ দেখাতে আমাদের জগতে নিয়ে যাব। রূপাও আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। এই বলে সে রিফাতকে হত্যা করে রূপাকে তার আস্তানায় নিয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি রূপা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে আর প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। এর মানে সে ইবলিশের আস্তানায় চলে এসেছে। এরপর আমাদেরকে দ্য সাইলেন্সের শয়তানের এজেন্ট শিবলিকে দেখিয়ে সিরিজটি শেষ করা হয়। এই সিরিজের মাধ্যমে আমাদের অনেকগুলো মেসেজ দেওয়া হয়েছে। প্রথমত, যারা পরকীয়ায় লিপ্ত হয় তাদের সংসারে শান্তি শৃঙ্খলা সবকিছু নষ্ট হয়। আর পরকীয়ায় লিপ্ত হলেই সেই সংসারের মধ্যে নানা ধরনের অশান্তি সৃষ্টি হয়। শুধু তাই না, যারা পরকীয়ায় লিপ্ত হবে তাদের স্থান থাকবে দোজখে। আর যে কাজটি ইবলিশ পছন্দ করে, মহান আল্লাহ তাআলা সেই কাজগুলো ভীষণ অপছন্দ করে। আর এর জন্য ইবলিশ শয়তান পরকীয়া সৃষ্টি করেছে। তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করা এবং পরকীয়ার মতো বিষাক্ত খারাপ কাজ থেকে নিজেদেরকে হেফাজত করা। সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।